পুজোর পর যে কোনো দিন রাজ্যে লাগু হতে চলেছে এসআইআর। আজ দিল্লিতে সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে কথা বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অক্টোবর থেকেই যাতে দেশ জুড়ে এসআইআর লাগু হয় তার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেপ্টেম্বরের শেষ থেকেই এর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে। তবে আজও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা চলছিল অনেক দিন থেকেই। ভোটের আগে বিহারে লাগু হয়েছিল এসআইআর, বাংলায় কবে তা চালু হবে তা নিয়ে চলছিল বিতর্ক। এবার সব রাজ্যের সিইওদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন জানিয়ে দিল অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে লাগু হবে এসআইআর। এর প্রস্তুতি চূড়ান্ত হবে সেপ্টেম্বরের শেষ থেকে। দিল্লিতে এ নিয়ে আজ বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে হাজির ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। এই বৈঠক চলে বহুক্ষণ ধরে। বিশেষ নিবিড় পর্যবেক্ষণ চালু করতে কি কি সমস্যা এবং কোন পথে তা সমাধান করা যায় তা নিয়ে মতামত জানান সিইওরা। কমিশন সূত্রে খবর, সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও পুজোর পরে চালু হবে এসআইআর। কিন্তু ভোটের মাত্র কয়েক মাস আগে এই প্রক্রিয়া শুরু করা নিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এত তাড়াহুড়ো করে ভোটার লিস্ট সংশোধন সম্ভব নয়। এতে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা থাকে। উত্তরবঙ্গে যাওয়ার আগে যেমন সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন সাংবাদিক বৈঠকেও সেই আশঙ্কার কথা জানান তিনি। 3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? বাদ বাকি কোশ্চেন যখন করবে তখন দেখা যাবে। বাংলার কেসও পড়ে আছে, এটা কোর্টে ম্যাটারটা পেন্ডিং আছে, সাবজুডিস। বিহারের পর বাংলায় এসআইআর চালু করা নিয়ে আগে থেকে আসরে নেমে পড়েছিল দিল্লি। বাংলার বিজেপি নেতারা বলেছিলেন নো এসআইআর নো ভোট। অর্থাৎ বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এপিক কার্ড নিয়ে সরব হয়েছিলেন, এখন তেমনই এসআইআর নিয়ে সোচ্চার শ্রমিক শুভেন্দুরা। জাতীয় নির্বাচন কমিশনও এসআইআর প্রস্তুতি নিয়ে 8ই অগস্ট চিঠি পাঠিয়ে দিয়েছে রাজ্যকে। তখন থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের অভিযোগ, প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে কৌশলে এসআইআর চালু করতে চাইছে কেন্দ্র। নির্বাচন কমিশনকে তারা হাতের পুতুল বানিয়ে ছেড়েছে। যদিও বিজেপির দাবি, এর আগেও যেভাবে দেশ জুড়ে এসআইআর চালু ছিল এখনও সেভাবেই সেই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে ভুয়োদের ছাঁটাই করতেই দরকার নিবিড় পর্যবেক্ষণ। তাই পুজোর পরেই ঘণ্টা বাজতে চলেছে এসআইআর এর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডও এখন এসআইআর এর 12তম নথি হিসেবে গৃহীত হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশ আসার পর রাজ্য কোন পথে হাঁটে সেটাই দেখার। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, আর কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা, আইনজীবী ফিরদৌস শামীম এবং কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে কৃষাণুর কাছে আসি। কৃষাণু, এসআইআর নিয়ে এত বিরোধিতা চলছে, কিন্তু এটা স্পষ্ট যে এসআইআর লাগু হতে চলেছে এবং রীতিমতো তার যে চূড়ান্ত প্রস্তুতি, তার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ঠিক সেই সময় করে এখানে দুর্গাপুজো চলবে এবং দুর্গাপুজো মোটামুটিভাবে অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা। তারপর শুধু সময়ের অপেক্ষা, গোটা দেশ জুড়েই এসআইআর চালু হতে চলেছে। দেখো, প্রথম কথা হচ্ছে এসআইআর হতেই পারে, যদি কনস্টিটিউশনাল সেখানে প্রাবধান থাকে তো নিশ্চয়ই সেটা হবে, কিন্তু সেটা নিয়ে তো কারোর আপত্তি নেই। আপত্তি কোথায় আছে? প্রথম আপত্তি হচ্ছে নির্বাচন কমিশন সেটা একটি সাংবিধানিক সংস্থা, এটা কোনো টেম্পোরারি না, একটা পার্মানেন্ট সংস্থা, এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে এখন মানুষের মনে সন্দেহ হচ্ছে। মানুষের মনে সন্দেহ হচ্ছে এরা কি স্বতন্ত্রভাবে কাজ করছে নাকি ক্ষমতাসীন দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। এই সন্দেহটা দানা বেঁধেছে। এবং তুমি দেখলে দুদিন আগে একটি মিডিয়ারই একটি অনুষ্ঠানে 3 জন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার তারাও এই একই কথা বললেন, যখন তাদেরকে বলা হলো যে বর্তমান নির্বাচন কমিশন এবং যে প্রধান কমিশনার তার আচরণ, তিনি কিভাবে বিভিন্ন বিরোধী দল নেতাদের প্রশ্নের থেকে পালিয়ে যাচ্ছেন, বা যে প্রেস কনফারেন্স করে উনি যে জবাবগুলো দেওয়ার চেষ্টা করেছিলেন, সম্পূর্ণ তারা বলেছেন যে এরকম হয় না। তো সুতরাং সাধারণ মানুষ, বিরোধী দলের যারা কর্মী আছেন, নেতা আছেন, সকলের মনে এই বর্তমান নির্বাচন কমিশনের কর্মকাণ্ড শঙ্কু ইতিমধ্যে এসে গেছে। আমি শঙ্কুকে স্টুডিওতে ঢুকিয়ে দিতে বলবো কি? হ্যাঁ বলো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই সন্দেহটা যতক্ষণ না নিবারণ হয় ততক্ষণ কিন্তু
মানে এই সন্দেহটা থাকবে যে তাদের এজেন্ডাটা কি, তাদের কি কোনো গণতান্ত্রিক সাংবিধানিক এজেন্ডা নাকি বিশেষ ক্ষমতাসীন দলের হয়ে করছে। কারণ কি বিজেপির জন্য এটা নতুন কিছু নয়। বিজেপি এইভাবে কখনো তারা বলল যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একবার এরকম খুব শোরগোল তৈরি করেছিল, তারপরে বলল যে এই যারা আধিকারিক, যারা নির্বাচনী আধিকারিক তাদেরকে নিয়ে অনেক হলো, এদের বদলি করতে হবে, ওখান থেকে আনতে হবে, তমুককে চলবে না, তমুককে চলবে না, এরকম তারা বারবার করে, মানে হেরে যাওয়ার অজুহাত তারা খাড়া করে। এইবারও বাংলার পরিপ্রেক্ষিত আমরা পরিষ্কার বুঝতে পারছি হেরে যাওয়ার একটা নতুন অজুহাত। আর সর্বভারতীয় প্রেক্ষাপটে বিহারে যে যদি আমরা প্রথম উদাহরণস্বরূপ দেখি তো এটা তো মুখ থুবড়ে পড়েছে। প্রথম কথা হলো নির্বাচন কমিশন ঘটা করে 7ই মার্চ যতদূর আমার মনে পড়ছে তারা বললেন যে এরকম তারা একটি এসআইআর করবেন এবং কোনো ভুয়ো ভোটার বা ডাউটফুল যাদের আছে তাদের সবাইকে তারা এই তালিকা থেকে সরিয়ে দেবেন। কিন্তু আমরা 27 তারিখে তারা আবার ঘোষণা করলেন 27শে জুলাই যে 7 লক্ষ তারা মোটামুটি বিভিন্ন ভোটার যাদেরকে তারা এই লিস্ট থেকে বাদ দিয়েছেন, যাদের মানে যারা মৃত বা বিভিন্ন ইয়েতে যারা ভুয়ো আর কি। এখন আমরা দেখছি মাত্র 39টি জেলাতে, 39টি কনস্টিটুয়েন্সিতে, কেন্দ্রতে প্রায় 1,88,000 এই ভুয়ো মানে ডুপ্লিকেট ভোটার, যাদের দুবারের বেশি বা মানে একই ব্যক্তির দুটো অ্যাড্রেসে নাম এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এক্সারসাইজটা, এসআইআর এক্সারসাইজটা কতটা স্বচ্ছ এবং এর পেছনে এজেন্ডাটা কি, এটাই আমরা বলেছি। এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকেও পরিষ্কারভাবে বলেছেন যে যদি মনে হয় যে তালিকাতে গরমিল আছে, এই তালিকার ভিত্তিতে গতকালই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, সকলে ক্ষমতা ভোগ করছেন, এখন কেন্দ্রতে একটা সরকার চলছেন, নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, তাহলে এই তালিকার ভিত্তিতেই তো হয়েছে। তো তাতে যদি গরমিল থাকে তাহলে সকলে হোক। এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রথমে বলেছেন যে তিনিও যদি সকলে রাজি থাকে তিনিও বর্তমান তার কার্যবাহিতা থেকে অব্যাহতি নেবেন এবং নতুন করে নির্বাচন হোক। সেই সৎসাহসটা দেখাচ্ছে না কেন? শুধুমাত্র বাংলা, কখনো বিহার, এই নির্বাচনের আগে এই ঘেঁটে দেওয়ার একটা প্রবণতা। আর আমরা তো দেখছি বিজেপির সভাগুলো খালি যাচ্ছে, বিরোধীদের সভাগুলোতে ঢল পড়ছে, এখানেও বিজেপির যে কর্মীদের মধ্যেই একটা ধোঁয়াশা বেঁধেছে, তাদের কনফিডেন্সের অভাবে তো আমরা বারবার দেখছি। সেখানে ঘুরপথে আবার বললাম একসময় তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুব বাজার গরম করেছিল, কেন্দ্রীয় বাহিনীর জন্য নাকি ভোটটা স্বচ্ছভাবে হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের ইচ্ছা অনুসারে সবই হয়েছে, তারপরে কি তার ফলাফল হয়েছে তাতেও আমি আসবো। এখন নতুন অজুহাত এসআইআর, এটাও দেখা যাবে। আমি শঙ্কুর কাছে আসি। যে শঙ্কু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু না, কেন্দ্রেও যারা বিরোধী সমস্ত দল তারা এই এসআইআর এর বিরোধিতা করছেন এবং খুব স্ট্রংলি বিরোধিতা করছেন। রাহুল গান্ধী তিনি বিহারে যাত্রা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা একটু আগে কৃষাণু বলছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাহলে সেই ভুয়ো ভোটারে ভর্তি ভোটার লিস্ট তার ওপর দাঁড়িয়ে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদী। তাহলে গোটা ইলেকশনটাকেই বাতিল করে দেওয়া হোক এবং গোটা দেশ জুড়ে তারপর এসআইআর চালু হোক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশনকে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কি করে বলে যে আমরা ওকে মানি না, মানে তাহলে তো রেজিস্ট্রেশনটাই আগে বাতিল করে দিতে হয়। আমি দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি কৃষাণুদার কোনো দোষ দেখি না, কৃষাণুদা এখনই দলের লাইনেই কথা বলেছেন, উনি আর কি করবেন, কর্তা ইচ্ছায় কর্ম। এখন কর্তৃ প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বললেন আমি একটা নামও কাটতে দেবো না, এবং তারপরে মাননীয় সাধারণ সম্পাদক বললেন যে একটা নামও কাটতে দেবো না, তারপর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন, খাওয়ার পর ওনারা বললেন যে না না একটা ন্যায্য নামও কাটতে দেবো না, একটু একটু করে ঢোক গেলছে নাম তামতা করে। এখন আপনাকে আমার প্রশ্ন মৌপিয়াদি, যে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি তো চাইবেন যে ইলেকটোরাল কলেজটা প্রপারলি তৈরি হোক, কনস্টিটিউটেড হোক। সে এত বছর হয়নি বলে কি আগামী দিনে হবে না? এক একটা বুথে 50 জন করে মৃত ভোটার, আপনাকে বুঝতে হবে যে ভূতেদের জন্য মহারাষ্ট্রে ভোটের নাম্বার নিয়েও তো এত চর্চা চলছে। আমার বক্তব্য হচ্ছে যেখানেই এই ধরনের অসুবিধে থাকবে, যেখানে নির্দিষ্ট কমপ্লেন আসবে, বক্তব্য আসবে, সেটাকে অ্যাড্রেস করা উচিত। দল মতের সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে অ্যাড্রেস করা উচিত। এবং কেন উচিত? কারণ এটা ভারতের জন্য অত্যন্ত শুভ ব্যাপার হবে। আগামী দিনে এই জিনিসটা নিয়ে কেন নির্বাচন করতে হবে আমার প্রশ্ন।
আমার প্রশ্ন যে এই ডিপেন্ডেন্সি তো আমি কিন্তু এই যে দিদি যে প্রশ্ন আমি যা সবে শুরু করেছি দিদি, আমি এতক্ষণ কৃষ্ণদার শুনলাম, আমি মন দিয়ে শুনেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণদার বক্তব্য খুবই ভালো বলছিলেন। লেটে আসে একটু পেনাল্টিও তো থাকে, সে ঠিক আছে দিদি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেখুন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজনীতিক হিসেবে খুবই মানি, খুবই। মমতা ব্যানার্জির কাছ থেকে, শুনুন না, এখন কি একটু বেশি মানছো? প্রচুর মানি, শুনুন না, মমতা ব্যানার্জির কাছ থেকে তো আমি শিখলাম যে ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার তাতে ভরে যাচ্ছে বাংলা, এবং ইমিডিয়েটলি কাটা উচিত। আমি দেখলাম উনি গিয়ে কাগজ ছুঁড়ে মারলেন, ছবি দেখবেন, নেটে আছে, ইউটিউবে সার্চ করুন, 2005। হ্যাঁ, সেই মমতা ব্যানার্জি তো পরিবর্তিত হয়েছেন, এটা ওনারা যদি বলেন তাহলে আমি মেনে নেব। সেই মমতা ব্যানার্জির পরিবর্তন ঘটেছে যদি বলেন তাহলে আমি মেনে নেব। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আছি, মমতা ব্যানার্জির পরিবর্তন হয়েছে কিনা জানি না, কিন্তু মমতা ব্যানার্জির নীতি ছিল এই বাংলাকে তিনি ভুয়ো ভোটার মুক্ত করবেন 2011-র আগে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ছিল যে 2011-র আগে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখান থেকে বার করবেন। তাহলে গত 13 বছর ক্ষমতায় থাকবার পর আজকে এই প্রশ্ন উঠছে কি করে? আমি মেদিনীপুরের ছেলে দিদি, মেদিনীপুরের একটা বুথে 50টা মৃত ভোটার বেরিয়েছে, ডকুমেন্টেড এভিডেন্স। তাহলে আপনি ভাবুন 88,000 বুথ, কত মৃত ভোটার আছে। আমি আসবো, ইতিমধ্যে বাবা স্বর্গীয় হয়েছেন, তিনি আমাদের সম্মানীয়, তিনি এখনো ভোটার লিস্টে আছেন। দ্বিজেন দা সেই কবে চলে গেছেন, তার গান শুনতে এখন আমরা সল্টলেকে ভোট এলেই অপেক্ষা করে থাকি, তিনি ঠিক এসে ভোটটা দিয়ে চলে যান, গান আমরা শুনতে পাই না। তৃণমূল কংগ্রেসের এই ডিপেন্ডেন্সি বন্ধ করা উচিত। এই যে চিৎকার, খেলা শুরু হওয়ার আগেই যারা খেলবো বলে লাপাচ্ছে, তারা খেলা শুরু হওয়ার আগে আর্তনাদ জুড়ে দিয়ে। আমি আসবো, ইতিমধ্যে ফিরদৌস এবং আশুতোষও আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি ফিরদৌসের কাছে আসবো, যে ফিরদৌস, আমরা দেখেছি যে বিষয়টা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অবধি এর জল গড়িয়েছে, কিন্তু বিহারে যে এসআইআর হচ্ছে সেটা সুপ্রিম কোর্টও সেটা স্পষ্ট করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে এসআইআর লাগু হওয়ার যেটা জল্পনা ছিল, সম্ভাবনা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা শুধু সময়ের অপেক্ষা। সবকিছু যদি এইভাবে এই গতিতেই চলে তাহলে অক্টোবরেই এসআইআর লাগু হওয়ার কথা বাংলা সহ বিভিন্ন রাজ্যে। এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি আদালতের ভূমিকা সেটা ফ্যাক্টর হতে পারে, কি মনে হয়? দেখুন, এসআইআর কোনো নতুন বিষয় না, মানে এইবার এখন ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের আমলে এসআইআর হচ্ছে, আগে হয়নি, এরকম বিষয় না। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে আন্ডার সেকশন 21 সাবসেকশন 3 বলা আছে এই যে স্পেশাল রিভিশন করতে পারে, এটা তাদের ক্ষমতা। কিন্তু এই এসআইআর করার ক্ষেত্রে কি উদ্দেশ্য হবে? এটা একটা ইনক্লুসিভ ইন নেচার হওয়া উচিত, অর্থাৎ যে ভোটার, যিনি ধরুন যেমন বাতিল হচ্ছে সেরকম কোনো ভোটার ইনক্লুড করা উচিত। একমাত্র শুধুমাত্র বাতিলের উদ্দেশ্যে স্পেশাল রিভিশন হচ্ছে, এটা হওয়াটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, এই যে ধরুন এসআইআর করে নাম বাদ দেওয়া উদ্দেশ্য হবে, নাকি এই যে যারা বেঠিক ভোটার বা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া উদ্দেশ্য হবে? এটা উদ্দেশ্য হওয়া কখনোই উচিত নয় যে আমি ডকুমেন্ট দেখাতে পারছি না বলে আমি শুধুমাত্র এই উদ্দেশ্যেই এসআইআর করব যে নাম বাদ দেব। এই যে বিহারে ধরুন এই এসআইআর এর এগেনস্টে অ্যাপিল করার প্রভিশন রয়েছে, আইনেই প্রভিশন রয়েছে, ফলে এই যে অ্যাপিল করা যায় না সেটাও বিষয় নয়। কিন্তু এবারের ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে বিহারের ক্ষেত্রে, যে এসআইআর করে একটা বৃহৎ সংখ্যক মানুষের নাম বাদ চলে গেছে। এখন বাদ যাওয়ার কারণ কি হয়েছে? দেখুন, আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াতের অধিকার দিয়েছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে সেখানে বসবাসের অধিকার দিয়েছে। আপনি একজন মানুষকে বাড়িতে গিয়ে দেখলেন যে সেই মানুষটি নেই, তাহলে কি তার নাম বাতিল করে দেবেন? আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন কলকাতা হাইকোর্টে এরকম অনেক আইনজীবী পাবেন যারা বিভিন্ন জেলায় তাদের বাড়ি। এবার সেই জেলায় আপনি ধরুন সোমবারে বা মঙ্গলবারে গেলেন, সেই আইনজীবী তিনি তার মুর্শিদাবাদের বাড়িতে বা নদিয়ার বাড়িতে বা ধরুন মালদার বাড়িতে থাকবেন না। তাহলে আপনি গিয়ে দেখলেন যে না, সেই ব্যক্তিটি নেই, আপনি তার নাম বাতিল করে দেবেন? এটা তো হতে পারে না। এসআইআর এর উদ্দেশ্য নাম বাতিল নয়, এসআইআর এর উদ্দেশ্য যে সত্যি সত্যি লিস্টটা সঠিক আছে কিনা সেটা দেখা। আমি আসবো ফিরদৌস তোমার কাছে, আমি ঠিক এই জায়গাতেই তোমার কাছে আসবো, আমি তোমার কাছে আসবো। তার আগে আমি একটু কৃষাণুর কাছে যাই। কৃষাণু, শঙ্কু যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যে ভুয়ো ভোটারের, যখন বিরোধী ছিলেন তখন এই রাজ্যে ভুয়ো ভোটারের প্রসঙ্গ তুলেছিলেন, অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছিলেন। এবং যেটা শঙ্কু জানে না সেটা হচ্ছে যে
আমার নেত্রীর এই প্রসঙ্গটা পার্লামেন্টে তোলার পর 2005 থেকে 2013 ইউপিএ 1 এবং ইউপিএ 2 এই আমলে প্রায় 88,000 বা এরকম কিছু, সম্ভবত 88,000 কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এটা কেন্দ্র সরকারের পরিসংখ্যান, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে অভিযোগ বিজেপি করে, তো বিজেপির 11 বছরে আমলে তারা ওই তথ্যটা দেবে। আমরা দেখছি সাক্ষরলে কোনো বছরে 54টা, কোনো বছরে 107টা, এই হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট। এইদিকে নেত্রীর প্রতিবাদের পর ইউপিএ 1 এবং ইউপিএ 2 কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে 88,000 প্লাস বাংলাদেশিদেরকে চিহ্নিত করে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। তো এবার যদি তারা যদি বাংলাদেশি এর পরে ঢুকে থাকে, তার জবাবদিহি বিজেপিকে করতে হবে। কি বিজেপির আমলে কি করে বাংলাদেশি ঢুকলো, অমিত শাহ ওখানে চৌকিদারের কাজ করা সত্ত্বেও। এবং দ্বিতীয় হচ্ছে, যদি তারা ঢুকেও থাকেন তাহলে তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠাতে কেন ব্যর্থ বিজেপি? এই প্রশ্নগুলোর উত্তর বিজেপিকে দিতে হবে। কিন্তু যেটা ফিরদৌস বললো, অভিসন্ধিটা তো মানুষকে চিহ্নিত করানো, অভিসন্ধিটা হচ্ছে এখন বিষয়টা আমার বক্তব্য হচ্ছে একটা করে উত্তর নিন, রেখে গেলে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনারা আপনারা বলবেন যে বিএসএফ কেন কাজ করছে না, অনুপ্রবেশ হচ্ছে, অথচ বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় তারা অন্তত 17খানা চিঠি দিয়েছে রাজ্য সরকারকে, বলছে যে ভাই জমিটা দিয়ে দাও। আমি শুধু বলি গুরুত্বপূর্ণ প্রশ্নটা ঢুকে যাওয়ার পর পাঠানো কেন যাচ্ছে না? বাবা কে পাঠাবে? কোন ডিএম এর বাবার ক্ষমতা আছে? আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, যে উনি হচ্ছেন নেগেটিভ রিপোর্ট পাঠাবেন। একটা আপনি জানবেন যে কোনো কাউকে আইডেন্টিফাই করে ধরবার পর সেই রাজ্যের ডিএম আর সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের রাজ্য এবং কেন্দ্র সরকার একটা রিপোর্ট চায়। এখানকার কোনো আধিকারিকের ক্ষমতা নেই, একটা নেগেটিভ রিপোর্ট পাঠাবে। শঙ্কু, আমার প্রশ্ন হচ্ছে শঙ্কু, এই যুক্তিটা আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি, যেটা ডেফিনেটলি একটা ভ্যালিড গ্রাউন্ড আছে যে বিএসএফ কে জমি দেওয়া না দেওয়া নিয়ে। কিন্তু শঙ্কু, এটা শুধুমাত্র বিএসএফ কে জমি প্রপারলি দেওয়া হচ্ছে কি না তার জন্যই অনুপ্রবেশ ঘটছে কি ঘটছে না, এই এতটা সরলীকরণ যে করা যায় না, সেটা একাধিক ইনস্ট্যান্স আছে যেটা দিয়ে বোঝা যায়। তৃণমূলের আরো একাধিক ইনফ্লুয়েন্সিয়াল অ্যাপ্রোচ আছে যার জন্য এখানে বাড়ছে। আপনি তো অন্য জায়গায় দেখতে পাবেন না যে বাড়ছে। আজকে আসামে কত কমে গেছে আপনি জানেন? আসাম সরকার যথেষ্ট স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে। আমি আসবো কৃষণ, একটা ব্রেক আমাকে নিতেই হবে। ছোট্ট একটা ব্রেকের পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছি। অক্টোবর থেকে রাজ্যে লাগু হতে পারে এসআরআই, কিন্তু এসআইআর, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সংঘাত এখনো কাটলো না। আজই কলকাতা হাইকোর্টে কমিশন জানায় কথা শুনছে না নবান্ন, নির্দেশের পরও সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য। এর জন্য রাজ্যের কাছে তথ্য তলব করা যেতে পারে বলে আবেদন জানিয়েছে তারা। নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত শুরু হয়েছে আগেই, তবে এখনো তা কাটার বিন্দুমাত্র লক্ষণ নেই, বরং এবার তা গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, ভোটার তালিকায় কারচুপি নিয়ে 4 আধিকারিককে দ্রুত সাসপেন্ড ও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। এই অবস্থান নিয়ে রাজ্যের কাছে তথ্য তলব করুক হাইকোর্ট। তথ্য এলেই স্পষ্ট হবে কেন কমিশনের নির্দেশ মানা হয়নি। আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে কেউ আড়াল করছে কিনা, করলে কার নির্দেশে করছে তখন তা স্পষ্ট হবে। আদালতে এই নালিশের আগে বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তীব্র হয়েছিল। খোদ মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, পাল্টা আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেসও। আজও উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার সিদ্ধান্ত নেবে বাংলায়, দিল্লি নয়। তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললেই। আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন।
আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে। এসআইআর নিয়ে রাজ্য তীব্র সংঘাতে নামলেও পুজোর আগেই ঘর গুছোতে চাইছে রাজ্য বিজেপি। এসআইআর এর জন্য কর্মীদের প্রস্তুত হতেও নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বুথ লেভেল এজেন্ট তৈরি হচ্ছে 45,000, আরও 25,000 বিএলএ নিয়োগের চেষ্টা চলছে। বুথ লেভেলে 70,000 সেনা নিয়েই ভোট যুদ্ধে নামতে চাইছে রাজ্য বিজেপি। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি কংগ্রেসের পক্ষ থেকে। আমি আশুতোষের কাছে যাব। আশুতোষ, আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রীতিমতো স্পষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের সিইওদের যে এসআইআর লাগুর ব্যাপারে যে চূড়ান্ত প্রস্তুতি তার ব্যাপারে উদ্যোগ নিতে এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়গুলো ফাইনাল করে নিতে, যেটা বোঝাই যাচ্ছে যে এসআইআর লাগু শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখো, প্রথমে জানতে হবে যে এই রাজ্যে যখন সিইও সর্বদলের বৈঠক ডাকে কিছুদিন আগে, সেইখানে যে ঘটনাটা ঘটে সেটা আগে বাংলার মানুষের কাছে পৌঁছানো দরকার মিডিয়ার মাধ্যমে। আমরা সেদিনকে প্রেস কনফারেন্স করেও বলেছিলাম যে শুভঙ্কর সরকারের নির্দেশে, প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আমরা যখন যাই সেই মিটিংয়ে পার্টিসিপেট করি আমরা 4 জন। 1, 2 সেই মিটিং ছিল রেশনালাইজেশন অফ পোলিং বুথের মিটিং। সেখানে বিজেপির প্রতিনিধি জগন্নাথ চট্টোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গে এসআইআর হবে এই নিয়ে উনি বক্তব্য রাখা শুরু করেন এবং সেই মিটিং এর ভেতরে একমাত্র জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করি এবং সেখানে একমাত্রতে জোর দিলে তাহলে কি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেনি তুমি বলতে চাও? একমাত্রতে জোর দিলে কেন? কেউ যদি মিউ মিউ করে প্রতিবাদ করে তার দায়িত্ব আমাদের নয়, খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই এসআইআর মানে, দাদা আপনার সময় বলিনি আর আমি সময় পাইনি, যান্ত্রিক গোলযোগের জন্য চুপ করে একটু বলতে দাও। আমি শুধু শঙ্কু বলতে দাও ব্যাপারটা কি ছিল যে এফআইআর হবে না ভাই, আর ওনার ধৈর্য নেই, ওই ভেতরে কথা বলেন না, বাইরে চেঁচান। না না, শুনতে যাই, বলতে দাও না, তৃণমূলের না, ও শঙ্কু বলছে, ও তোমায় গুলিয়ে ফেলছে। এত চেঁচিয়েছে গোটা পাহাড় পর্বত ভেঙে পড়েছে, হয়েছে, এবার থামো। সেটা হচ্ছে যে বলতে দাও শঙ্কু বলতে দাও। শঙ্কু বাইরে আছে, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আমরা যে বক্তব্য সেখানে রেখেছি খুব পরিষ্কার ভাবে আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই আমাদের সিইও মহোদয়কে বলেছি যে আপনি কি সমর্থন করছেন এগুলো? তার কারণ হচ্ছে এই এসআইআর মানে পশ্চিমবঙ্গে সারা বছর ইলেকশন কমিশনের কাজ কি, তো বেসিক প্রিন্সিপাল যে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রপোজাল দিয়েছিলাম যে ইআরও নেটের সাথে ডেথ রেজিস্টারগুলো লিঙ্ক করো। তার কারণ আমাদের অবজেক্টিভটা কি? প্রপার ভোটার লিস্ট, এরর ফ্রি ভোটার লিস্ট, ডেড ভোটার হাঁটাতে হবে। ডেড ভোটার দিনের পর দিন জমতে থাকছে পাহাড়ের মতন সিইও দপ্তরে, কখনো ডিইওর দপ্তরে, কিন্তু একটাও ডেড ভোটাররা সরায় না। এটা সারা বছরের কাজ নির্বাচন কমিশনের। হঠাৎ করে আজকে নতুন করে এই এসআইআর কে কেন্দ্র করে সামনে রেখে রিগিং করব। বিহারে দেখেননি কি হয়েছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতে হয়েছে। এখন আবার আধার কার্ডকে সংযুক্তিকরণ করা হচ্ছে ডকুমেন্ট হিসেবে। কতগুলো লোকের নাম বাদ গেছিল মনে করে দেখুন, 65 লক্ষ লোক। সেখানে রাহুল গান্ধী প্রতিবাদ করেছিলেন, সামনে থেকে লড়ছেন। এই যে তৃণমূল কৃতিত্ব একমাত্র মমতাদির জন্যই। শুনুন, এটা রাহুল গান্ধীর নেতৃত্বে এটা হচ্ছে। এবং সব থেকে বড় কথা জেনে রাখুন মৌপিয়া, সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে আমরা সেখানে প্রতিবাদ করি এবং সেখানে আমরা পোস্টার গলায় ঝুলিয়ে আমরা নিয়ে যাই নো পলিটিক্যাল এসআইআর। কোন রাজনৈতিক ফন্দি বেঁধে রাজনৈতিক কারণে এই এসআইআর পশ্চিমবঙ্গের মাটিতে হবে না। এবং এই এসআইআর মানে জেনে রাখো সিএ এর একটা, এনআরসির একটা ধাপ। এই ধাপগুলো বুঝতে হবে। এই 65 লক্ষ নাম বাদ যাওয়ার পরে তোমাদের মনে নেই প্রেস কনফারেন্সে তোমাদের চ্যানেলেই আমি তো দেখেছি যে মাননীয় শুভেন্দু অধিকারী এলওপি পশ্চিমবঙ্গ, উনি বলছেন পশ্চিমবঙ্গে 1,25,00,000 নাম বাদ যাবে। কেউ না কেউ বেশি যাবে। বলতে দাও শঙ্কু, বলতে দাও। এখন অডিও প্রবলেম হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি যেটা চাইছে সেটা হচ্ছে যে এই এসআইআর এর মাধ্যমে এনআরসি সিএ লাগু করো, মানুষকে খেপিয়ে তোলো এবং মানুষের ভোট কি করে কাটা যায় তার ব্যবস্থা করো। 6% খেলা পশ্চিমবঙ্গের ভোট, জেনে রাখুন আপনারা। 6% সেলসম্যানের টার্গেট নিয়ে বসে আছে কি করে 5% আমরা কাটবো। ভালো করে হিসেব মিলছে এবং আগামী দিনে যে মিলবে। এসআইআর মানে ডেড ভোটার কেন বাদ দিচ্ছে না ইলেকশন কমিশন, এটা কেন ওনারা বলছেন না চেয়ারে বসে? আমরা প্রত্যেক দিন একই প্রশ্ন করছি, একই প্রশ্ন করে যাচ্ছি, ওনাদের কোনো উত্তর দেয় না। তার কারণ এই এসআইআর না করে ডেড ভোটার বাদ দিন। আমি আসবো আশুতোষ আসবো। আমি একটু ফিরদৌসের কাছে যাবো, তারপর কৃষাণুর কাছে যাবো। কৃষাণু ব্রেকের আগে কিছু বলতে চাইছিলেন, আমি ফিরদৌসের কাছে আসবো। আমি বলি, দেখুন
দেখুন, এই এসআইআর নিয়ে এত বিতর্ক হচ্ছে, তো আমি আগের বক্তব্যে বলেছি এসআইআর কোনো নতুন বিষয় নয়, কিন্তু এবারে এত বক্তব্য আসছে কেন? কারণ বিহারে আউট অফ 7.89 crore ভোটার 7.25 crore ভোটার সেটা ট্রেসেবল হলো, 65 লক্ষ ভোটার ট্রেসেবল হলো না। তার মধ্যে একটা পোর্শন হচ্ছে মৃত ভোটার, আর একটা পোর্শন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেটেড হয়ে গেছে, আর একটা পোর্শন হচ্ছে বলছে দু জায়গায় নাম। এবার ধরুন যে ভোটার গুলো মৃত ভোটার বা যে ভোটার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, ওরা বলছে যে 5.6 crore SMS পাঠিয়েছি, বাকিদের কি করেছে আমরা হোম ভিজিট করেছি। এই যে ধরুন এই যে মিথ্যা কথা বলা হচ্ছে, যে ধরুন সাপোজ আপনার একটা মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা আপনি আজ থেকে 10 বছর আগে ব্যবহার করতেন বা 7 বছর আগে ব্যবহার করতেন, আপনার কাছে ওই SMS-টা পৌঁছালো না, তাহলে আপনার করা কি উচিত ছিল? যদি কাউকে, আমাদের আইনি পরিভাষায় বলা হয় অপরচুনিটি অফ হিয়ারিং, যদি কাউকে আপনি যদি ভোটার লিস্ট থেকে তার নাম বাতিল করেন, তাহলে তাকে কি করতে হবে? তাকে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। এই অপরচুনিটি অফ হিয়ারিং সকলকে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আমি একটা উদাহরণ দিই। এই যে ধরুন চাকরি নিয়ে এত এই গোলযোগ হচ্ছে না, এর আবহে আমি বেশ কিছু মামলা আমাকে করতে হয়। সেটা কি? ধরুন একজন ব্যক্তিকে সে ওই SMS এ পাঠালো, ওই যে রেকমেন্ডেশন লেটার, বললো এই তারিখে তোমার কাউন্সিলিং আছে, SMS পাঠিয়েছে। এবার কি হয়েছে, যখন অনলাইন অ্যাপ্লিকেশনটি করেছিল তখন যে নাম্বারটি তার ফোন নাম্বারটি ছিল, সাবসিকুয়েন্টলি সেই ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি শুধুমাত্র এই ফোন নাম্বারের ওই একটা SMS এর উপর ভিত্তি করে কাউন্সিলিং এ পার্টিসিপেট করো এইটা বলে কি মানে স্কুল সার্ভিস কমিশনই হোক বা বোর্ডই হোক, তারা কি বাইপাস করে যেতে পারে যে না না ওই দিন তুমি মিস করে গেছো, ওই ফোন নাম্বারটি নেই, তাই তোমাকে আর জীবনে আমি কাউন্সিলিং এ বসতেও দেবো না, তোমাকে রেকমেন্ডেশন লেটারও দেবো না? এই যে পন্থা, সে চাকরির ক্ষেত্রেই হোক বা এসআইআর এর ক্ষেত্রে নাম বাতিলের ক্ষেত্রেই হোক, এই পন্থাটা সঠিক নয়। সকলকে একেবারে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া, আর এই যে সিটিজেনের উপর অনার্সটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই সিটিজেনের উপরে অনার্সটা চাপিয়ে দেওয়া সঠিক নয়। আমি আসবো, আমি শঙ্কু তোমার কাছেও আসবো। তার আগে আমার কৃষাণুর কাছে প্রশ্ন, যে আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে আদালতে বলা হয়েছে যে প্রথমত তো সাসপেন্ড করার বিষয়েও তোমাদের সরকারের আপত্তি ছিল, শেষ পর্যন্ত চিফ সেক্রেটারি তাকে তলব করা হয় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে, এবং তারপর তিনি সেখানে আশ্বাস দিয়ে আসেন এবং রীতিমতো ডেডলাইন বেঁধে দেওয়া হয়। এরপর সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে FIR করা হয়নি এখনো পর্যন্ত, যেটা আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচন কমিশন। সেটা তো আদালতে আছে, আদালত বলতে পারবে আইনি ব্যাখ্যা করেনি তো সরকার। আমি তো আবার বলছি, সরকার এই সংক্রান্ত একটা চিঠি দিয়েছিল, সেখানে সরকার তার পক্ষটা পরিষ্কারভাবে রেখেছিল যে এগুলো অ্যাডেড রেসপন্সিবিলিটি। তাহলে সাসপেন্ড করলো কেন পরে? অ্যাডেড রেসপন্সিবিলিটিতে যদি কারুর খামতি হয়ে থাকে তো সরকারের মানবিক দৃষ্টিকোণ আলাদা, কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশনের দৃষ্টিকোণ আলাদা, তারপরে সুপ্রিম কোর্ট বিচার করবে। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিন্তু এখানে এই যে মৃত ভোটার বা ডেড ভোটার নিয়ে সকলেই খুব সরব, হ্যাঁ, কেউ পশ্চিমবাংলা নিয়ে চিন্তিত, কিন্তু আমরা দেখলাম বিগত 1 মাস ধরে যে আলোচনা হচ্ছে দেশব্যাপী, তাতে মহারাষ্ট্রতে ডেড ভোটার ধরা পড়েছে বিজেপি শাসিত, কর্ণাটকাতে ডেড ভোটার প্রচুর ধরা পড়েছে কংগ্রেস শাসিত। তো সুতরাং ডেড ভোটার নিয়ে ওটা কারুর একাধিকার নয়, এবং ডেড ভোটারটা কোনো বাংলা স্পেসিফিক সমস্যা নয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে যেটা আমি যদি তোমাকে একটা ভিডিও শোনাই, তার মানে এইটা তো পরিষ্কার যে যেটা আমরা মূলত ফিরদৌসও বললো, আশুতোষও বলার চেষ্টা করলো, যে আসল উদ্দেশ্যটা হচ্ছে যে নিজেদের সমর্থকদের বাদে বিরোধীদের সমর্থক মানে ভোটারদেরকে নাম কেটে দেওয়া, এবং তারা চিহ্নিত করেছেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার করছে ভোটার লিস্টে খেলা হবে। সুতরাং অভিসন্ধিতে তো ধরা পড়ে যায়। এক সেকেন্ড আসবো আশুতোষ, 1 সেকেন্ড, এবার শঙ্কু বলবে। আচ্ছা দেখুন, আমার বক্তব্য শঙ্কুকে এতক্ষণ থামিয়ে রাখা সেটা খুব ডিফিকাল্ট টাস্ক। আমি তো শামীমদার সাথে একমত, দেশে আইন কানুনের একটা নিয়ম আছে, তো একটা ইলেকশন কমিশন চাইবে বলেই তো সবকিছু করতে পারবে না। আমিও তো একজন এখানে ধরুন পলিটিশিয়ান, তো আমার যদি বিরুদ্ধে কোনো কেউ অ্যাক্ট করে তো আমার কাছে অপশন ওপেন, আমি কোর্টে যাবো, আমি ব্যবস্থা নেবো। কিন্তু এখন যে মারা গেছে সেই লোকটার ভোটাধিকার একদিন এরা এনজয় করেছে, সেই লোকটাকে এনে এরা উপস্থিত করতে পারবে না। সেই সমস্ত জালি ভোটার বানানোর জন্য আর রাখার জন্য এদের কান্না। বাংলাদেশি ভোটার তাদেরকে হচ্ছে নিজেরা আই কার্ড তৈরি করে দিয়েছে, এদের নেত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে অমুক দাদার কাছে চলে যাও, বাংলাদেশ থেকে যারা এসেছো, এবারে ঢেলে 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 আই কার্ড বানিয়ে দিয়েছে। এখানে অনুপ্রবেশের পর অনুপ্রবেশ হচ্ছে। আরে ভাই বলো না তৃণমূল কংগ্রেস, বলো যে আমরা অনুপ্রবেশ সমর্থন করি, বলো তাহলে প্রকাশ্যে এসে।
বলছো না কেন? বলো যে আমরা মৃত ভোটারদের নির্বাচনে জিততে চাই। তাহলে আমরা এতদিন এই করে জিতেছি। আমার বক্তব্য যে শামীম দা একটা অভিযোগ করেছে যে বিহারে এরকম ঘটনা ঘটেছে। শামীম দার মতো উকিল বাবু আছেন, ওর ওখানে বামপন্থী একাধিক উকিল বাবু আছেন, ওরা ছেড়ে দিতেন? ওরা সুপ্রিম কোর্টে গিয়ে হালে পানি পাচ্ছেন না কেন? কারণ এইসব অভিযোগ টিভিতে করছে আশু বাবুর মতো ওনার নেতা মাননীয় রাহুল বাবু। তিনি রাত্রে ডাকলেন, দুজনে মিলে খাওয়া দাওয়া করলেন। এখন শুনেছি মনে করে দিতে চাই যে আন্ডারসেকশন 21 সাবসেকশন 3 অফ রিপ্রেজেন্টেশন। এক সেকেন্ড ফিরদৌস আসবো, এক সেকেন্ড ফিরদৌস আসবো। আচ্ছা শুনবো শুনুন না ফিরদৌস এক মিনিট দাও প্লিজ। ফিরদৌস 1 মিনিট দাও সংক্ষেপে। আমি জানতে চাই, এখানে দুজন মাননীয় রিপ্রেজেন্টেটিভ আছেন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। কংগ্রেস স্পষ্ট করে বলে দিক যে এই রাজ্যে আমরা এসআইআর চাই না, বলুক। আর তৃণমূল কংগ্রেস বলুক যে নাম তাদের নেতা বলেছে একটা নাম কাটতে দেব না। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, আজকে কি বলেছেন একটু শোনাই। আজকে আবার নতুন কিছু বলেছেন। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024-এ ক্ষমতায় এসছে। এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হলো। তার মানে দুটোই তো অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুক। আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে, যত বুথ আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, সব জায়গায় এসআইআর করুন। আমরা সমর্থন করি, আমি তো বলছি, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে। দিদি আমি এক লাইন বলতে চাই মাননীয় মাননীয় সাধারণ সম্পাদককে আমি বলবো যে টেলিভিশন চ্যানেলে না বলে এটা ইলেকশন কমিশনে গিয়ে উনি কমপ্লেন করে বলুন যে নির্বাচনটা ভুয়ো হয়েছে, এবং তার নির্বাচন কমিশন না বললে কোর্টে যাবে। দেখুন শঙ্কুবাবু বলার সময় বলছিলেন যে এই রাজ্য সহ গোটা ভারতবর্ষে মৃত ভোটার আছে, মানুষ জন্মালে মরবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এই এসআইআর যে প্রভিশনটা, এই প্রভিশনটা কি নতুন করে অ্যাড হয়েছে? তা তো হয়নি। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে আন্ডার সেকশন 21 সাবসেকশন 3 তে প্রথম থেকেই আছে। তাহলে এই যে এসআইআর করে বা এই যে প্রতি বছর এই যে তালিকাটা এটা সংশোধন করেনি, এর দায়ভার কার? নির্বাচন কমিশনের। কারণ না 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 দেখুন তৃণমূল কংগ্রেসের শামীমদা প্রতিবার ইলেকশন কমিশন বলেছে এরা ম্যানিপুলেট করেছে। এবার ইলেকশন কমিশনকে আপনি ভাবুন একটা ম্যাটার নিয়ে কোর্টে যেতে হয়েছে, একটা এফআইআর করছে না, জালি সমস্ত বিএলও বসিয়েছিল, তারা বেআইনিভাবে নাম তুলে দিয়েছে, 500 লোককে দিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন বলছে এফআইআর করো, মহারাষ্ট্র এই গুজরাটে কর্ণাটকে এই বড় দিতেছে, লোকে এই দায়িত্ব পালন করেনি নির্বাচন কমিশন। কেন এর আগে এই দায়িত্ব পালন করেনি? বর্তমানেও কিছুক্ষণ আগে আশুতোষবাবু বলছিলেন যে আমরা বারবার বলছি যে মৃত ভোটার গুলোর এগেনস্টে যে ব্যবস্থা নেওয়া, তাদের নাম বাতিল করার জন্য আপনার উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু সেটা নিচ্ছে না। তাহলে এই দায়ভার কার? এই দায়ভার হচ্ছে নির্বাচন কমিশনের। আপনি নির্বাচন কমিশনের না উকিল না নির্বাচন কমিশনের হয়ে আপনি ব্যাট ধরছেন। দয়া করে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন নিয়ে বিজেপি ব্যাট বল উইকেট সবই ধরবে, আম্পায়ারও সাজবে, সবই সাজবে, ফিল্ডিংও করবে, সব করবে। এবার কথা তিনটে। প্রথম হচ্ছে এত আলোচনা এসআইআর নিয়ে আগে হয়নি, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে 2001 শেষে এসআইআর হয়, ভোটের পরে। ভোটের আগে এসআইআর কি উদ্দেশ্য সেটা তো মানুষকে বোঝাতে হবে। তার কারণ নাম কাটবো বলে লাফালে তো হবে না ভাই বিজেপি আর ইলেকশন কমিশন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার আমরা মিল পাচ্ছি না। এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সরাসরি বলছেন এসআইআর আমি করতে দেবো না। উনি এখানে নয় সব জায়গায় বলছেন, বিধানসভার ভেতরে বাইরে রাস্তায় মিটিংয়ে মিছিলে সব জায়গায় বলছেন। আরো তার থেকেও বড় কথা হচ্ছে এই যে এসআইআর নিয়ে যে এত পর্যাপ্ত মানের আলোচনা, 70,000 পোলিং বুথের কথা ইলেকশন কমিশন প্রেসকে জানিয়েছে, কিন্তু অরিজিনালি যদি আপনি দেখেন প্রায় 13,000-এর উপরে বুথ এক্সটেন্ডেড, মানে বাড়ছে। আর
83-84 হাজার বুথ গিয়ে ঠেকবে এই নির্বাচনে 26-এ। আরো একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা খুব অ্যালার্মিং ব্যাপার মৌপিয়া, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের রিক্রুটমেন্ট নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এরপরে, নিজেদের ফোর্স নেই, সেগুলোর দিকে না তাকিয়ে ইলেকশন কমিশনের তো আগে উচিত যে বিএলও গুলো যারা রয়েছে তাদেরকে, বুথ লেভেলের অফিসাররা, তাদের তো ক্ষমতাই নেই 12 তলা 14 তলা 15 তলা বিল্ডিং এ ওঠার। আমাদের এলাকার আমি যদি কথা বলি, সাউথ সিটিতে কোন বিএলও ভাই ঢুকতে পারবে? আমাদের বিধানসভার ভেতরে পড়ে। এই বিএলওদেরকে ক্ষমতায়ন না করে, প্রশাসনিক যে ব্যর্থতা সেটা স্বীকার করে কাজ না করে, এই এসআইআর নিয়ে বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আমি আসবো আশুতোষ, একটু শুনে নিই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি আজকে কি বলেছেন এই প্রসঙ্গে। वो पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए। কৃষাণু, শুভেন্দু অধিকারীর তো অভিযোগ যে আসলে তোমরা এটা তোষণের রাজনীতির জন্য এসআইআর নিয়ে এত সরব হচ্ছ, আসলে এর বিরোধিতার ব্যাপারে তোমরা সিনসিয়ার নও। শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে যদি রোজ আলোচনা করতে হয় তাহলে তো সবকটা আলোচনা তার অভিযোগের ভিত্তিতে হবে। এখন বিষয়টা হচ্ছে বিএলও যদি আইনি প্রক্রিয়াতে বা নিয়ম মাফিক সেটা যদি নাম দেওয়ার থাকে, তার সাথে এসআইআর এর কি সম্পর্ক? ওটা তো নির্বাচন প্রক্রিয়ার অঙ্গ বিএলও, তার সাথে এসআইআর এর বিরোধিতা করা বা তাকে সমর্থন করার কোনো মিল নেই। উনি এতটা মানে সরল পাটিগণিত উনি জানেন না, রাজনৈতিক বিরোধিতা, অন্ধ বিরোধিতা। এখন বিষয়টা হচ্ছে এই যে বারবার শুভেন্দু বাবু এবং শঙ্কুরা বলছে অনুপ্রবেশ অনুপ্রবেশ। 1981 সালের সেন্সাস মানে জরিপ, 1991 সালের সেন্সাস, 2001 সালের সেন্সাস এবং সর্বশেষ 2011 সালের সেন্সাসে দেখা যাচ্ছে প্রতিনিয়ত ভারতবর্ষে বাঙালি মানে বাংলা ভাষীর সংখ্যা কমেছে। তাহলে যদি এই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে এবং পশ্চিমবাংলাতে এসছে, তাহলে জনসংখ্যাতে তাদের প্রতিফলন হচ্ছে না কেন? যদি না তারা ওপার থেকে এপারে ঢুকেই হিন্দিতে কথা বলতে শুরু করে। এই যে অক্সিমোরন কথা তারা বলছে, তাদেরই জরিপে বলছে, সেন্সাসে বলছে, উল্টা পাল্টা বলে যাচ্ছে। ক্রাইমে দেন না, আরে কেন ডেভেলপমেন্টে দেন না? আরে বাবা সেন্সাস রিপোর্ট বোঝো, সেন্সাস রিপোর্ট বোঝো, ওটা রাজ্য সরকার দেয় না, পুরো সেন্সাস রিপোর্ট রাজ্য সরকারের নয়। জানে না এখন যখন ধরা পড়েছে, এখন যখন যুক্তিতে পারছে না তখন আলমাল খাল বলছে। আরে কোন রাজ্য, আরে সেন্সাস কি করে? সেন্সাস তো কেন্দ্র সরকার করে, কম পয়সা পাচ্ছে, সেন্সাস কেন্দ্র সরকার করে, মানুষকে সেই বিভ্রান্ত করে যাচ্ছে। আমার খুব সংক্ষেপে আমি জাস্ট আশুতোষ এবং ফিরদৌসের কাছে 1 মিনিট করে আসবো। প্রথমে আশুতোষের কাছে, যে সত্যি কি এসআইআর কে রুখে দেওয়া সেটা সম্ভব? দেখো, রুখে দেওয়া সম্ভব বলতে এখন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে যে আন্দোলন আছে, প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে, মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষ যদি মনে, আইনটা কার জন্য? মানুষের জন্য। এবং আইন নিয়ে আসার ভেতরে যদি কোনো রাজনীতি থাকে, আইন নিয়ে আসার ভেতরে যদি কোনো রাজনৈতিক মাকসাদ থাকে, ভোট ব্যাংকের মাকসাদ থাকে, ভোট জিততে হবে। আমি এমনি জিততে পারি না, কিন্তু আমাকে এমন কায়দা করে জিততে হবে যাতে মানুষ মনে করে বাবা বিশালভাবে জিতেছে। এরকম যদি কোনো ফন্দি থাকে, আমরা সেটা আটকাবো রাস্তায় নেমে। খুব পরিষ্কার কথা। আমরা তো প্রথম দিন থেকে আমরা এক মুখেই কথা বলে আসছি যে পলিটিক্যাল এসআইআর নয়, এসআইআরটা রাজনৈতিক ফন্দি নয়, রাজনৈতিক টুল নয়, যেটা নিয়ে রাস্তায় বিজেপি ললিপপের মতন ঘুরে বেড়াচ্ছে। এটা হবে না। দেখুন, আমি বলি এসআইআর হচ্ছে একটা আইন সিদ্ধ একটি পদ্ধতি, কিন্তু সেই এসআইআর উদ্দেশ্য এটা হওয়া উচিত নয় ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাতিল দেওয়া করা। এসআইআর উদ্দেশ্য হওয়া উচিত যে সঠিক ভোটার লিস্ট তৈরি করা। সেই উদ্দেশ্যে যদি নির্বাচন কমিশন কাজ করেন তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের নাগরিক তারা নির্বাচন কমিশনকে বাহবা দেবে। আর যদি সেই উদ্দেশ্যে কাজ না করেন তাহলে ভারতবর্ষের নাগরিকরা তাদের নাম কিভাবে ভোটার লিস্টে তোলাতে হয় তার জন্য তারা যেমন আইনগত লড়াই করবে, অ্যাজ ওয়েল এজ তারা পলিটিক্যাল লড়াইও করবে। আমি মনে করি ভারতবর্ষের নাগরিকরা সেই লড়াই, যে দুজন লোক তাকে আইডেন্টিফাই করলো, অবভিয়াসলি নয়। দেখো
জন্য সব করছে বড় বড় সংস্থার নাম হবে এসআইআর করেও বিজেপি হারবে, সেই জন্য এসআইআর করেও হারবে, গোহারায় হারবে, তারপর আবার কান্নাকাটি করবে, কেটে যেতে আবার কান্নাকাটি করবে। আগে গিয়ে এরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এরকম নাটক করেছে, পরে কেঁদেছে, এক সেকেন্ড আশুতোষ, আধিকারিকদের কান্নাকাটি করেছে, আবার এসআইআর আবার বাংলা। আশুতোষ 30 সেকেন্ড আমার শেষ করতে হবে। আগে গিয়ে বিরোধী দলনেতাকে BLA1 BLA2 শেখান, BLO শেখান। উনি তো অনেকবার নাকি জিতেছেন ফিরেছেন, কিভাবে উনিই জানেন। এখন ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশনকে ওভাররাইড করবে বিজেপি পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে, আর এটা জাতীয় নির্বাচনে জিততে পারেন না বলে আপনারা এসব এক্সকিউজ দেন। এটা তো কিষানরা বলছেন, কিষানরা বলছে এই ইলেকশন কমিশন নিয়ে যদি কোনো কথা বলেন আর সেটাতে যদি নির্বাচনে তারপর কেউ অন্য কেউ জিতে যায় তাহলে সেই কথাটা জাস্টিফাইড না। আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর এটা স্পষ্ট যে যেভাবে গোটা প্রক্রিয়া এগোচ্ছে তাতে পুজোর পরে এ রাজ্য সহ বিভিন্ন রাজ্যে এসআইআর লাগু হওয়ার সম্ভাবনাটা শুধুমাত্র সম্ভাবনার স্তরে নেই। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।